তারানাথ ফ্যান ফিকশনের নতুন স্বাদের আরও একটি গল্প নিয়ে হাজির সাহিত্যের দর্পণ। আজ আপনাদের জন্য থাকছে অরুণ চট্টোপাধ্যায়ের লেখা হাড় হিম করা ভয়ের গল্প বেড নম্বর 8। গল্প পাঠে মনিরুল ইসলাম ও অরুণ চট্টোপাধ্যায়। সমগ্র গল্পটির সম্পাদনা ও প্রচ্ছদ ডিজাইনে মনিরুল ইসলাম। গল্পের কাহিনী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবে কোথাও কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। আসুন তাহলে শোনা যাক আজকের গল্প বেড নাম্বার 8। রথযাত্রার আর দুদিন বাকি, কিন্তু কলকাতার যেসব জায়গায় রথের মেলা হয় সেই সব জায়গায় রীতিমতো সাজো সাজো রথ। 12 আনা দোকানেই তাদের পথটা নিয়ে বসে বেচা কেনা শুরু করে দিয়েছে। অবশ্য এইসব দোকানের মধ্যে অধিকাংশই খাবারের দোকান। আর খাবার বলতে জিলিপি, পাঁপড়, তেলে ভাজা একেবারে আবশ্যিক। আজ শনিবার, আমার আর কিশোরীর এক শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার ছিল বলে দুজনেই অফিসে যায়নি। আসলে আমাদের এক ঘনিষ্ঠ বন্ধু ঠাকুমা মারা গিয়েছিল। আমি আর কিশোরী ছিলাম শ্মশান যাত্রী, ফলে আমাদের উপস্থিতি ছিল আবশ্যিক। শুক্রবার রাতেই আমার আর কিশোরীর কথা হয়ে গিয়েছিল যে শ্রাদ্ধ বাড়ি থেকে ফেরার পথে বাড়িতে না ফিরে সোজা চলে যাব মটলেনে ঠাকুরমশাইয়ের বাড়িতে। যেমন কথা তেমন কাজ। শ্রাদ্ধ বাড়ি সেরে সোজা আমরা রওনা দিই ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। বিকেল 4টের কিছু আগে আমরা পৌঁছে যাই মটলেনে। যাওয়ার সময় সঙ্গে নিয়ে নিই একটা পাসিংসোর প্যাকেট আর এক ঠোঁয়া তেলে ভাজা ও জিলিপি। আজ সকাল থেকে বারে বারে যেরকম বৃষ্টির পসরা চলছে, তাতে চার সাথে তেলে ভাজা আর জিলিপি ভালোই লাগবে। আর তার সঙ্গে তো তারানাথের গল্প আছেই। তারানাথের বাড়িতে পৌঁছে একবার ডাকতেই আমাদের অবাক করে তারানাথ নিজেই এসে দরজা খুলে দেয়। এসো এসো, আমি তোমাদের অপেক্ষাতেই বসে আছি। তারানাথের কথা শুনে আমি বিস্ময়ের সাথে জিজ্ঞেস করি, অবাক কাণ্ড, আমরা আসবো আপনি মনে মনে নিশ্চিত ছিলেন? নিশ্চিত কি বলছো? একদম সুনিশ্চিত ছিলাম। জিজ্ঞেস করে দেখো চারিকে। আমি একটু আগেই ওকে বলছিলাম তোর কাকাবাবু দুজন আসছেন, কিন্তু পথে বারবার ছোট ছোট বিপত্তির মুখে পড়তে হচ্ছে। তারানাথের কথা শুনে আমি আর বিভূতি একে অপরের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকালাম। পরক্ষণে তারানাথকে একটু পরখ করে নেওয়ার বাসনায় কিশোরী জিজ্ঞেস করে, আস্তে আস্তে যে বারবার ছোটখাটো বিপত্তির মুখে পড়তে হয়েছে, এই কথা সত্য। আচ্ছা বলুন তো, কি ধরনের বিপত্তির মুখে পড়তে হয়েছে আমাদের? তারানাথের কাছে উত্তর যেন তৈরিই ছিল। তারানাথ বলতে শুরু করে, তার মানে আমাকে পরখ করছো, তাই তো? বেশ, শোনো, তোমরা বাড়ি থেকে বেরিয়ে গাড়ি পেতে সমস্যায় পড়েছ। গাড়ি এসেছে বেশ দেরিতে। তারপর সমস্যায় পড়েছ দোকানে কেনাকাটি করতে গিয়ে। মানে যা কিনবে বলে ঠিক করেছিলে তা যেন কিছুতেই পেয়ে উঠছিলে না। এই পর্যন্ত শুনে কিশোরী বলে ওঠে, একদম ঠিক। যা যা বললেন তার প্রতিটা কথা ঠিক। শুনে আশ্চর্য লাগছে, এইভাবেও বলা সম্ভব? আচ্ছা, আপনি জানলেন কি করে? তারানাথের মুখ দেখে মনে হলো কিশোরীর কথাগুলো তার মনে ধরেছে। হেসে জবাব দিল, ওটাই তো
আমার ওপর আমার গুরুর আশীর্বাদ গো। তারানাথের কথা শেষ হওয়া মাত্রই আমি তেলে ভাজা ও জিলিপির ঠোঁয়াটা তারানাথের দিকে এগিয়ে দিই। আর প্রায় একই সঙ্গে কিশোরী পাসিংসোর প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দেয়। তারানাথ এগুলি নিয়ে ভেতরে চলে যায়, প্রায় সঙ্গে সঙ্গে ফিরেও আসে। আমি তারানাথকে উদ্দেশ্য করে বলি, এমন সুন্দর একটা আবহাওয়া, আপনার একটা গল্প না হলে পুরো বিকেলটা যে মাঠে মারা যায়। গল্পের কথা শোনা মাত্র তারানাথ বলে, তোমাদের আগেও বলেছি যে আমি তোমাদের যা বলি তার কোনোটাই আমার মন গড়া কাহিনী নয়, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। কিশোরী বলে, বেশ, তাহলে তাই বলুন। মানে আপনার অভিজ্ঞতার ভান্ডার থেকে না হয় কিছু একটা বলুন। তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা বলতে যাবে, এমন সময় চারি চা নিয়ে প্রবেশ করলো। দেখে তারানাথ বেজায় খুশি। চারি 3টে থালায় করে তেলে ভাজা, জিলিপি, চা একেবারে সুন্দর করে সাজিয়ে এনেছে। তারানাথ চায়ে চুমুক দিয়ে বলল, আমার ভবঘুরে জীবনে আমি এত জায়গায় গিয়েছি আর এত বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী থেকেছি যে সারা জীবন বলে চললেও বোধহয় সবটুকু বলা হয়ে উঠবে না। আর তোমরা যাকে গল্প বলো তা আসলে আমার একেবারে চাক্ষুষ প্রত্যক্ষ করা ঘটনা। কথা বলতে বলতে তারানাথ চায়ের কাপে বড় একটা চুমুক দিল। তারপর চোখটা একটু বোঝালো। বুঝলাম তারানাথ নিশ্চয়ই কিছু ভাবছে, এক্ষুনি শুরু হলো বলে। যা ভেবেছি ঠিক তাই, তারানাথ বলতে শুরু করলো। যে সময়ের কথা বলছি তখন জ্যোতিষ চর্চা আর এইসব মন্ত্রতন্ত্রের কারণে অল্প বিস্তর নাম ডাক হয়েছে। প্রায় রোজই কোনো না কোনো কারণে বাড়িতে লোকজন আসতে শুরু করেছে। মানে বলতে পারো মানুষ আমার উপর ভরসা রাখতে আরম্ভ করেছে। একদিন হঠাৎ 2 যুবক এসে হাজির। দুজনেরই কাঁচা বয়স হলে হবে কি, তবু যেন নিষ্প্রভ। দেখে মনে হয় যেন অনেক দিন ভালো করে খায় না, ঘুমায় না। একবার দেখলেই বেশ টের পাওয়া যায় মনে তাদের শান্তি নেই। তখন দুপুর গড়িয়ে বিকেল হব এই 3টে হবে বোধ হয়। আমি দুপুরের স্নান খাওয়া সেরে গোষ্ঠী বিচার করব বলে বসেছি। হঠাৎ বাইরে থেকে অপরিচিত কণ্ঠের ডাক। সে ডাকে যে কি ছিল বলতে পারবো না, তবে মানুষের স্বতঃস্ফূর্ত কণ্ঠ যে নয় তা এখনই বলে দিতে পারি। দরজা খুলতেই তাদের একজন আমার উদ্দেশ্যে বলে, আচ্ছা, এটা কি তারানাথ বাবুর বাড়ি? হ্যাঁ, আপনি যার নাম বললেন আমি সেই তারানাথ। বলুন, কি জানতে চান? আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। মানে খুব বিপদে পড়ে এসেছি কি না। তাহলে ভেতরে আসুন। তারানাথ তাদের ঘরের ভেতরে নিয়ে যায় এবং একটা মাদুর পেতে দেয় বসবার জন্য। এই যে, এখানে বসুন। এবার বলুন দেখি কি সমস্যা আপনাদের। আগে আমার নাম সোমনাথ গায়েন।
নিবাস বনগাঁ। আমার সঙ্গে যাকে দেখছেন ও আমার ছোট ভাইয়ের মতন। ওর নাম বিজয়। আমি পেশায় একজন কাঠমিস্ত্রি, মানে সুতোর আর কি। বাড়িতে আমার ছোটখাটো একটা ব্যবসা আছে, মানে কলকাতার কিছু আসবাবপত্রের দোকানের অর্ডার নিয়ে কাজ করি। বিজয় আমার বাড়িতেই থাকে আর কাজ করে। শুধু বিজয়ই নয়, আরো দুজন ওর সঙ্গে থাকে। হ্যাঁ, কিন্তু বিপদটা কি বলুন? বলছি। মাস 3 আগে আমার বাবা আগুনে পুড়ে মারা যান। তা কিভাবে আগুনে পুড়ে তোমার বাবা মারা যান? বলছি পুরো ঘটনাই আপনাকে বলছি। আমাদের বাড়ি বেশ পাড়া গাঁয়ে। আমার এক দিদি আর এক বোন আছে। দিদির বিয়ে হয়েছে কলকাতায়। আমার জামাইবাবু কলকাতা মেডিকেল কলেজে চাকরি করে, ওয়ার্ড বয়ের। আমাদের জমি জায়গাও আছে, চাষাবাদ হয়। আমাকে ব্যবসার কাজে প্রায় কলকাতায় আসতে হয়। গত কালী পুজোর 3-4 দিন আগে কলকাতায় আসি আমার ব্যবসার কাজে। হঠাৎই দুপুর 1টা নাগাদ বাড়ি থেকে আমার বউ আমাকে ফোন করে, জানায় আমার বাবা বিশ্রীভাবে আগুনে পুড়ে গেছে। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ওরা কলকাতার বাঙ্গুর হাসপাতালে ট্রান্সফার করে দেয়। গ্রামের সকলে বাবাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় নিয়ে আসছে। শম্ভুচরণ পুরো ঘটনা বর্ণনা করতে থাকে আর তারানাথ মন দিয়ে শুনতে থাকে। শম্ভু বলে যেতে থাকে, আমাদের বসত বাড়িটা অনেকটা জায়গা জুড়ে। বাড়ির পিছন দিকে আছে একটা বড় কাঁঠাল গাছ। ওখানে শুকনো পাতা নাতা গাছের ডাল জড়ো করে বাবা আগুনে পোড়াচ্ছিল। তখনই কিভাবে ওর পরনের ধুতিতে আগুন লেগে যায়। আমার একমাত্র সন্তান আমার ছেলে, ও যেন বাবার বুকের হাড় একেবারে। সব সময় বাবার কাছাকাছি থাকে। ওই তো উড়ে এসে ওর মাকে জানায়। আমার স্ত্রী দৌড়ে গিয়ে চিৎকার করতে থাকে। ওর চিৎকার শুনে আমার কাঠের মিস্ত্রিরা সব ছুটে এসে কোনো ক্রমে আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যায়। তারানাথ একটু সোজা হয়ে বসে কৌতূহলী হয়ে ওঠে। তারপর গ্রামীণ হাসপাতাল থেকে বাঙ্গুর হাসপাতালে ট্রান্সফার করলে ওরা বাবাকে নিয়ে আসে বাঙ্গুরে। স্ত্রীর ফোন পেয়ে আমি আগেই বাঙ্গুরে পৌঁছে যাই। ওরা অ্যাম্বুলেন্সে বাঙ্গুরে এসে পৌঁছাতে প্রায় 3:30 হয়ে যায়। বাঙ্গুরের বার্ন ওয়ার্ডে ভর্তি করে নেয় ডাক্তারবাবুরা, কিন্তু ডাক্তারবাবুরা জানায় প্রায় 90% বার্ন, বাঁচার তেমন আশা নেই। আমার মিস্ত্রিদের মধ্যে 2জন রাতে হাসপাতালে থেকে যায়। আমি পরদিন সকালে আসি। সে যেন জমে মানুষের টানাটানি। ছেলে বাড়িতে সারাক্ষণ বলছে, দাদু কোথায়, দাদু কোথায়। ছেলেকে আমরা বলেছি, দাদু 1 দিন বাদেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। শেষ পর্যন্ত কালী পুজোর 1 দিন বাদে বিকেল নাগাদ বাবার সব লড়াই থেমে যায়। তারানাথ কৌতূহলী হয়ে জানতে চায়, তাহলে এতদিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি? না, বাবা যেদিন বিকেলে মারা যান সেই দিন ঘটল এক অস্বাভাবিক ঘটনা। সেদিন সকালে আমার ছেলে হঠাৎ ওর মার কাছে এসে বলে, মা, দাদু আমার কানে কানে বলে দিয়ে গেল কারখানার ঘরে দাদুর যে ছোট আলমারিটা আছে তার ভেতর আমার জন্য সন্দেশ রাখা আছে, আমাকে দাও। প্রথমে আমার স্ত্রী এড়িয়ে গেলেও
ছেলে বারবার বায়নার কারণে কারখানার ঘরে গিয়ে সেই আলমারি খুলে দেখে সত্যি সত্যি দুটো সন্দেশ আছে। আমার স্ত্রী ছেলেকে প্রশ্ন করে, দাদু তোকে কখন বলেছে এই কথা? ছেলে জানায়, এই তো একটু আগে। আমার স্ত্রী পাল্টা জিজ্ঞেস করে, তুই দাদুকে দেখেছিস কি? ছেলে জানায়, না, সে দেখেনি। সে যখন কাঁঠাল গাছতলায় খেলা করছিল তখন দাদু তার কানে কানে এসে বলে দিয়ে গেছে। তারানাথ চোখ বুজিয়ে বলে, বুঝলাম। আচ্ছা, কারখানার ঘর কোনটা? আমাদের বাগানে একটা বড় ঘর ছিল, ওটাই ছিল বাবার ঘর। বাবা রাতে শুধু ঘুমাতে যেত ওই ঘরে, ওই ঘরেই কাঠের কাজ হতো। আচ্ছা, তারপর বলো। এরপর বাবা কালী পুজোর পরদিন বিকেলে মারা যায়। বডি বাড়িতে আনতে আনতে রাত প্রায় 10টা বেজে যায়। তারপর দাহ করে বাড়ি ফিরতে ফিরতে ভোর হয়ে যায়। এরপর একের পর এক আজে বাজে ঘটনা ঘটতে থাকে। এইবার তারানাথ সচেতন হয়ে ওঠে। আজে বাজে ঘটনা মানে কিরকম ঘটনা? শম্ভু বর্ণনা করতে থাকে। হ্যাঁ, সেই কথাতেই আসছি। যেদিন বাবা মারা গেলেন তার পরদিন সকালবেলাতেই আমি কলকাতায় চলে যাই, কারণ প্রায় 1 সপ্তাহ ব্যাপী ব্যবসাটা পুরোপুরি বন্ধ, কোনো নজর দিতে পারিনি। অনেক আসবাবপত্র রেডি হয়ে পড়ে আছে, ওগুলো ডেলিভারির ব্যবস্থা করতে হবে। টাকা পয়সা সব মার্কেটে পড়ে আছে, টাকা তোলার ব্যবস্থা করতে হবে। লেবারদের সপ্তাহে সপ্তাহে পেমেন্ট দেবার ব্যবস্থা আমার, ওদের পেমেন্ট বাকি পড়ে আছে। তাই অনেক কাজ নিয়ে আমি কলকাতা রওনা হই। সব কাজ সেরে বাড়ি ফিরতে আমার সন্ধ্যা গড়িয়ে যায়। বাড়িতে এসে শুনলাম গাঁয়ের ঠাকুরমশাইকে ডেকে এনে আমার স্ত্রী বিধিবিধান জানতে চাইলে তিনি শ্রাদ্ধ শান্তির তারিখ সহ আমাদের এখন কি করণীয় সব বলে দিয়ে গেছেন। আর বারবার করে বলে দিয়ে গিয়েছেন বাবা যে ঘরে থাকতেন সেই ঘর রাতে একটা দিনও যেন ফাঁকা না রাখা হয়। প্রতিদিন রাতে অন্তত একজন হলেও ওই ঘরে শুতে হবে। তিনি সঠিক কথাই বলেছেন, ওই ঘর রাতে কিছুতেই ফাঁকা রাখা চলবে না। হ্যাঁ, তারপর শম্ভু বলে চলে। প্রথম দিন রাতে ওই ঘরে শুলো আমাদের একজন লেবার, নাম চন্দ্রকান্ত। বিজয় শুতো, কিন্তু বিজয় ওই দিন বাড়ি গিয়েছিল। চন্দ্রকান্ত একদম ভোরবেলা, মানে তখনও ভালো করে ভোরের আলো ফোটেনি, উঠে এসে আমায় ডাকছে। বেরিয়ে দেখি চন্দ্রকান্ত চোখ মুখ কেমন কালো হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমোয়নি আর ভীষণ ভয় পেয়ে গেছে। কি হয়েছে জিজ্ঞেস করাতে বলল, দাদা দাদা আমি আমি আর ওই ঘরে শোবো না। কেন, কি হয়েছে? কাল রাতে যা হয়েছে, উফ বাবা, সে কথা বলতে আমার গায়ের জোম এখনো খারাপ হয়ে উঠছে। ততক্ষণে আমার স্ত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছে। চন্দ্র বলতে থাকে, রাতে নাইট ল্যাম্প জ্বালিয়ে মশারি টানিয়ে বেশ ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, শুনতে পাই দরজায় ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। উঠে দরজা খুলতে সাহস হচ্ছিল না। ঘর থেকে জিজ্ঞেস করলাম, কে? কোনো উত্তর নেই।
তারপর আর কোনো শব্দ নেই। আমি ঘুমিয়ে পড়েছি। আবার আবার এবার জানলায় আওয়াজ। আমি তো জানলার পাশেই শুয়েছিলাম, তাই ভুল হওয়ার কথা নয়। ভাবলাম আমারই ভুল হয়েছে। ঘড়িতে টর্চ মেরে দেখলাম রাত 2:35। উঠে জল খেয়ে শুয়ে পড়লাম। তখনও ঘুমোইনি। আবার জানলায় আওয়াজ। শুয়ে শুয়ে জিজ্ঞেস করলাম, কে কে? আমি আমি স্পষ্ট শুনলাম ফ্যাস ফ্যাসি গলায় কে উত্তর দিল, আমি রে জনা, তুই আমার তক্তপোষে শুয়েছিস কেন? ভুল হয়ে গেছে। কাল কাল থেকে এই ঘরে আর কেউ আসবো না। তারপর জড়সড় হয়ে মাথার বালিশটা কানে জোরে চেপে ধরে শুয়ে পড়ি। হয়ে যে বেরিয়ে আসবো তাও পাচ্ছিলাম না। ভাবছিলাম কখন একটু ভোর হবে। শুয়ে শুয়ে নাকে আসতে থাকে সেই পোড়া গন্ধটা। হাসপাতালে নিয়ে যাবার সময় জেঠু গা থেকে অ্যাম্বুলেন্সে যে গন্ধটা বার হচ্ছিল, সেই গন্ধটা। আর আর জেঠু ডেড বডি বাড়িতে আনার সময় যে পারফিউম ঢেলে দেওয়া হয়েছিল, ঠিক সেই গন্ধটা। শুয়ে শুয়ে স্পষ্ট অনুভব করছিলাম জানলার ওপারে সারা বারান্দা যেন কি হেঁটে চলে বেড়াচ্ছে। ও দাদা, আমি আর ওইভাবে শোবো না। এই পর্যন্ত শুনে আমি আর কিশোরী একেবারে অবাক। এর আগে তারানাথের মুখে অনেক গল্প শুনেছি, কিন্তু এইরকম ভয় ধরানো গল্প এর আগে কখনো শুনিনি। তারানাথ বলে যেতে লাগলো, শুনলাম দ্বিতীয় দিন ওই ঘরে যে শুয়েছিল সে শম্ভুর সঙ্গেই এসেছে। তার মুখেই শোনা গেল তারপরের দিনের ঘটনা। শম্ভুর সঙ্গে যে এসেছিল তার নাম বিজয়। সে বিহারি ছেলে, বেশ শক্তপুক্ত চেহারা, বেশ সাহসীও বটে। তার কথার একটা বিহারি টান আছে। আমি বিজয়কে জিজ্ঞেস করি, তা তুমি কিছু ভয় টয় পেয়েছিলে নাকি নাকি সারা রাত ঘুমিয়েছিলে? ঘুম ঘুম কি বলছেন ঠাকুর মশাই? সারা রাত ভি দু চোখের পাতা এক করতে পারিনি। এর আগে ওসব ভূত ভগবান আমি কোনোদিনই বিশ্বাস করতাম না। তাও চন্দ্র যা বলেছিল তা আমি কানেই তুলিনি। দাদাকে আমি বলেছিলাম আমি ও ঘরে থাকবো, একদম একা থাকবো, কাউকে আমার সঙ্গে থাকতে হবে না। তা তখন কি জানতাম এইসব ঘটবে? রাত 11টা নাগাদ আমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিই। ঘরে গিয়ে মশারি টাঙিয়ে নাইট ল্যাম্প জ্বেলে শুয়ে পড়ি। শুয়ে পড়ে প্রতিদিনকার মতো মোবাইল ফোনটা দেখতে থাকি। দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। লেকিন ঘুম ভাঙলো একটা শব্দে। জলের বোতলটা এপার থেকে ওপার ছিটকে গিয়ে পড়ল, যেন কেউ লাথি মেরে ফেলে দিল। আমি উঠে টর্চ জ্বেলে জলের বোতলটা নিজের জায়গা রেখে আবার শুয়ে পড়ি। नींद भी ऐसे जाए, लेकिन फिर भी आवाज। এবার ঘরের বাইরে জানালার দমাদম কেউ যেন ঘুষি মারছে। আমি ভাবি কেউ বুঝি মজাক করছে। ঘর থেকে সাবধান করে দিয়ে বলি, ঘুমের সময় ফালতু মজাক নয়, আমার উঠতে হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তারপর তারপর কি হলো?
বলবো কি ঠাকুরমশাই, আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। জীবনে এই পেহলি বার আমি ডর পেলাম। জেগেই শুয়ে আছি আর ভাবছি এসব কি হচ্ছে। শুয়ে আছি, হঠাৎ নাইট ল্যাম্পটা নিভে ঘোর অন্ধকার হয়ে গেল। আমি টোর্চটা জ্বালানোর সঙ্গে সঙ্গে কেউ যেন লাইট ল্যাম্পটা খুলে দেওয়ালে ছুঁড়ে মারল। সীসা ভাঙার শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে আবার সেই বিকট আওয়াজটা। ডর তখন আমার চেপে ধরেছে। আমি জোর হাতে বলতে লাগলাম, আমি তো কোনো কসুর করিনি, যে যেখানে আছো শান্তিতে থাকো। কথা শেষ হয়েছে কি হয়নি শুনলাম জানলার ওপার থেকে বলছে, বিজয়, আমার ঘরে কেন এসেছিস? চলে যা, চলে যা। এমন ঘটনা আমার সাথে কোনোদিন হয়নি। আমি ডর খেয়ে বললাম, মাফ করিয়ে দিন বাবু, মাফ করিয়ে দিন, কাল থেকে আর আসবো না। কিন্তু সে শুনবে কেন? আমায় পুছলো, আজ এসেছিস কেন? কালকে তো জনা বলল এ ঘরে আর কেউ আসবে না, তাহলে? কিছু যে বলবো তার আর ক্ষমতা আমার ছিল না। হঠাৎ শুনলাম দরজায় দমাদম লাথি। আমার আর কিছু মনে নাই। সকালে যখন ঘুম ভাঙলো দেখি মেঝেতে পড়ে আছি। তবিয়ত এত খারাপ যে উঠে আসার ক্ষমতা ছিল না। দাদাকে এসে সব জানালাম। এই ঘটনা শুনবার পর তারানাথ জিজ্ঞেস করলো, যে অস্বাভাবিক ঘটনার কথা বলছিলেন সেটা কি এটাই? না, শুধু যে এটা তা নয়, এরপরেও ঘটেছে। তবে এরপরে আমার সঙ্গেই যা ঘটার ঘটেছে। বিজয়ের মতো সাহসী ছেলে যখন ও ঘরে শুতে চাইল না, অগত্যা আমাকেই শুতে হলো। আপনি একাই শুলেন? আমি দেখলাম কেউ আমার সঙ্গে থাকার কথা যখন বলছে না, তখন আর কাউকে কিছু না বলে আমি একাই রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। আপনার অভিজ্ঞতা কি হলো? আমি ঘরে ঢুকে মেঝেতেই শুয়ে পড়ি। কিছুতেই ঘুম আসছিল না। হ্যারিকেনের আলোয় আমার ঘুম আসতে চায় না। আবার হ্যারিকেনের আলো যে বন্ধ করে দেব সে সাহসও পাচ্ছিলাম না। উস পাস করতে করতে কখন যে দু চোখের পাতা এক হয়ে গেছে বুঝতে পারিনি। হঠাৎ ঘুম ভেঙে যায় দরজার আওয়াজের শব্দে। পরিষ্কার শুনতে পাই ফ্যাস ফ্যাসে গলায় কেউ যেন বলছে, শম্ভু, দরজাটা ছেড়ে এসো, আমি যে ঘরে ঢুকতে পারছি না। শুনে আমার শরীর কাঁটা দিয়ে ওঠে। আমি ঠক ঠক করে কাঁপতে থাকি। কিছুক্ষণের মধ্যেই আবার দরজায় সেই শব্দ, তার সাথে ফ্যাসফ্যাসে গলায় সেই একই কথা, শম্ভু, দরজাটা ছেড়ে এসো, আমি যে ঘরে ঢুকতে পারছি না। আমি বালিশটা কানে চেপে জড়সড় হয়ে চুপ করে পড়ে রইলাম। এবার অন্য খেলা। কোথাও কোনো হাওয়া নেই, বাতাস নেই। হ্যারিকেন আলোটা নিভে গেল। সাথে সাথেই এক কাঁচ ভাঙার শব্দ কানে এলো। বুঝতে পারলাম হ্যারিকেনটা কেউ ফেলে দিল। ঘর সম্পূর্ণ আঁধার হয়ে যেতেই টকটপোষের
পাশের জানলাটার একটা পাল্লা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আমি চোখ বুঝেও পরিষ্কার বুঝতে পারলাম ঘরের মধ্যে ঢুকে কেউ যেন ঘোরাফেরা করছে। আমি চুপচাপ চোখ বন্ধ করে পড়ে রইলাম। একটা একটা মিনিট যেন মনে হচ্ছিল এক একটা ঘন্টা। বেশ কিছুক্ষণ পর স্পষ্ট বুঝতে পারলাম কঞ্চির মতো সরু সরু লিগলিকে আঙুল দিয়ে আমাকে কে ঠেলছে। বরফের মতো ঠান্ডা সে আঙুলগুলো আমাকে ঠেলা দিতে দিতে বলছে, শম্ভু, দরজাটা ছেড়ে এসো, আমি বেরোবো। এরপর আমি আর সহ্য করতে পারিনি। ওখান থেকে উঠে কোনো দিকে না তাকিয়ে দরজার খিল খুলে উচ্ছ্বাসে আমার ঘরের দিকে দে দৌড়। সাধ্য শান্তি হয়ে গেছে, প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু সে একই জিনিস চলছে। সারাদিনই মাঝে মাঝে একটা পোড়া গন্ধ পুরো বাড়িটায় বিরাজ করে। সন্ধ্যার পর বাড়ির যে কোনো জায়গায় ছায়ামূর্তি দেখা যাচ্ছে। আমার অনুরোধ, আপনি কিছু একটা করুন। তা আপনি কি করলেন? ওদের বাঁচাতে পারলেন শেষ পর্যন্ত? তারানাথ হাসতে হাসতে বলে, আমি তারানাথ, মানুষকে বিপদে সাহায্য করাই আমার কাজ। আমি ওদের জিজ্ঞেস করি, ডেড বডি হাসপাতাল থেকে এনে কোথায় রেখেছিলেন? শম্ভু জানায়, বাবা এতদিন যে ঘরে শুতো ওই ঘরেই বাবাকে এনে শোয়ানো হয়েছিল। আর ওই ঘরেই হাসপাতাল থেকে যে চাদরটা দিয়ে বাবাকে মুড়ে দিয়েছিল, ওই চাদরটা খুলে বাবার একটা নতুন ধুতি গায়ে দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, হাসপাতাল থেকে দেওয়া ওই কাপড়টা কি গঙ্গা ফেলে দিয়েছিলেন? হ্যাঁ, যতদূর মনে পড়ে বাবার জামা কাপড় সব এক জায়গায় করে ফেলে দেওয়া হয়েছে। যাই হোক, আমি সব ঘটনাই শুনলাম, তারপর বললাম, শোনো, এখান থেকে কিছুই করা যাবে না। রাজি থাকো তো বলো, আমি এখনই তালিকা করে দিচ্ছি। এই তালিকা মিলিয়ে জিনিসগুলো আয়োজন করো, আমি একদিন গিয়ে সস্তান করে দিয়ে আসবো। আপনি যা বলবেন সব ব্যবস্থা হয়ে যাবে, শুধু এর তাকলিফ থেকে আমাদের বাঁচান। এরপর আমি একদিন যাই, ঘরে পা রেখেই অনুভব করি ঘরেই সমস্যার উৎসস্থল। শম্ভুকে বলি ঘর পরিষ্কার করতে, আর ঘর পরিষ্কার করতে গিয়েই পাওয়া যায় হাসপাতাল থেকে মৃতদেহের গায়ে জড়িয়ে দেওয়া সেই সাদা চাদরটা তক্তপোষের তলাতেই পড়েছিল। আবর্জনার মধ্যে থাকায় কেউ দেখতে পায়নি। আমি শম্ভুকে বলি কাপড়টা আগুনে পুড়িয়ে দিতে। পরদিন সস্তায়ন করে কয়েকটা দিন ওখানে কাটিয়ে সমস্যা মুক্তির ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে বাড়ি ফিরে আসি। গল্প শুনে আমরা একেবারে তাজ্জব, এমনও ঘটে? এদিকে বৃষ্টিটাও একটু কমেছে, আমরা যে যার মতো বাড়ির দিকে পা বাড়াই। শুনলেন আজকের গল্প। এরকমই ভয়ের গল্প যদি আপনি আরও শুনতে চান, তাহলে আমাদের এই সাহিত্যের দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজ তাহলে আসি।